পিলখানা বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসের এক নির্মম এক কালো অধ্যায়। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন, এর পেছনের আসল কারণটা কি? চলুন আজ আমরা একটা নির্দিষ্ট ষড়যন্ত্র তত্ত্বের গভীরে গিয়ে এই পুরো ঘটনাটা ব্যবচ্ছেদ করে দেখি। শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে, ৭৮। ৭৮ এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হচ্ছে সেই ৭৮টা জীবনের গল্প যারা ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিলেন। আর তাদের মধ্যে ৫৭ জনই ছিলেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। এই ঘটনাটাকেই আমরা জানি বিডিআর বিদ্রোহ নামে। ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে ঘটে যাওয়া এক ভয়াবহ অভ্যুত্থান, যা সত্যি বলতে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, কেন ঘটল এমন একটা ঘটনা? এর পেছনে কি শুধু কিছু সাধারণ অসন্তোষ ছিল, নাকি এর শিকড়টা আরও অনেক গভীরে? আজকে আমরা যে তত্ত্বটা নিয়ে কথা বলবো সেখানে কিন্তু কিছু খুবই চাঞ্চল্যকর প্রশ্ন তোলা হয়েছে, যা আমাদের সামনে একটা একদম অন্যরকম ছবি তুলে ধরে। প্রথমেই ভাবুন সময়ের কথাটা। একটা নতুন সরকার মাত্র ক্ষমতা নিয়েছে, শপথ নিয়েছে। ঠিক তার ৪৫ দিনের মাথায় কেন এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে? যে উৎস থেকে আমরা এই তথ্যটা দেখছি তারা বলছে, না, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এরপর সন্ধ্যের আগুলটা সোজা চলে যায় তৎকালীন বিরোধী দলের দিকে। এই তথ্যটা প্রশ্ন তুলছে, বিদ্রোহের ওই ভয়ঙ্কর দুটো দিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ঠিক কোথায় ছিলেন? কেনই বা তিনি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন? শুধু এটাই না, আরও একটা বিষয় আছে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ হয়নি, তার আগে খালেদা জিয়ার সাথে একজন পাকিস্তানি দূতের একটা বৈঠক হয়, নাম জিয়া এসপাহানি। তো এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল? এটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। আর যোগাযোগের ব্যাপারটা, সেটাও কিন্তু বাদ যায়নি। বলা হচ্ছে বিদ্রোহের ওই রাতে তারেক রহমান আর খালেদা জিয়ার মধ্যে নাকি ৪৫ বার ফোনে কথা হয়েছিল। ৪৫ বার। এই তথ্যটা কিন্তু পুরো ষড়যন্ত্র তত্ত্বটাকে আরও অনেক বেশি জোরালো করে তোলে। তো এই সব প্রশ্ন মিলেই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ষড়যন্ত্র তত্ত্বের দিকে ঠেলে দেয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তত্ত্বটা আসলে কি বলছে। এই তত্ত্বের মূল অভিযোগটা একদম সরাসরি। বলা হচ্ছে এটা কোনো সাধারণ বিদ্রোহ ছিলই না, বরং এটা ছিল বিএনপি, জামায়াত আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইএসআই-এর একসাথে করা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। এটা কিন্তু অনেক বড় একটা অভিযোগ, তাই না? তো এই অভিযোগের পক্ষে কি প্রমাণ দেখানো হচ্ছে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, বিদ্রোহের ঠিক আগের কয়েকটা দিনের ঘটনা পরপর সাজানো হয়েছে এখানে। পাকিস্তানি দূতের সাথে সেই বৈঠকটা, তারপর জামায়াত নেতার দেশ ছাড়ার চেষ্টা, আবার ঠিক তার আগের দিন বড় একটা রাজনৈতিক সমাবেশ। এই তত্ত্বে বলা হচ্ছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবকিছুই নাকি একটা বড় পরিকল্পনার অংশ। আর এই তথ্যের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে যেটা দেখানো হয় সেটা হলো উইকিলিক্সের ফাঁস করা একটা আমেরিকান ডিপ্লোম্যাটিক কেবল, মানে একটা গোপন তার বার্তা। দাবি করা হচ্ছে এই একটা দলিলে নাকি তারেক জিয়া আর আইএসআই-এর সরাসরি জড়িত থাকার পাক্কা প্রমাণ আছে। ঘটনার পর যখন বিচার শুরু হলো, তখনও কিন্তু কিছু বিষয় সামনে আসে। যেমন এই তত্ত্ব বলছে অভিযুক্ত বিদ্রোহীদের পক্ষে আদালতে যারা দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই ছিলেন বিএনপি আর জামায়াতের রাজনীতির সাথে সরাসরি যুক্ত আইনজীবী। এখন প্রশ্নটা হলো, এটা কি শুধুই পেশাগত দায়িত্ব ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আচ্ছা, এই তত্ত্বটা কিন্তু শুধু নিজের কথাই বলে না, অন্য যেসব ব্যাখ্যা বাজারে চালু আছে সেগুলোকে রীতিমতো খণ্ডন করারও চেষ্টা করে। চলুন দেখি তারা কিভাবে অন্য তত্ত্বগুলোকে নাকচ করে দিচ্ছে। একটা বেশ জনপ্রিয় পাল্টা তত্ত্ব আছে যেখানে বলা হয় ভারতের র বা ইসরায়েলের মোসাদের হাত ছিল এর পেছনে। কিন্তু আমরা যে উৎসটা নিয়ে কথা বলছি তারা এটাকে স্রেফ হাস্যকর প্রপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছে। তাদের যুক্তিটাও খুব সহজ। পিলখানার মতো একটা সুরক্ষিত জায়গায় বাইরের দেশের এজেন্টরা ঢুকবে আর এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে, এটা নাকি প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ওই পাল্টা তত্ত্বটাকে আরও দুর্বল করার জন্য তারা একটা মোক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছে। প্রশ্নটা হলো, একজন প্রধানমন্ত্রী কেন তার নিজের পছন্দের, তার বিশ্বস্ত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৫৭ জন অফিসারকে মেরে ফেলার মতো একটা কাজ করবেন, যাদের মধ্যে ৩৩ জনই আবার আওয়ামী লীগ পরিবারের সন্তান? এটা কি যুক্তিতে মেলে? তো যদি অন্য তথ্যগুলো সত্যি না হয়, তাহলে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের আসল উদ্দেশ্যটা কি ছিল? আচ্ছা, চলুন এবার দেখা যাক এই তথ্যের শেষ কথাটা কি। এখানে বলা হচ্ছে এই পুরো প্ল্যানটার পেছনে দুটো মূল উদ্দেশ্য ছিল। ১ নম্বর,
সেনাবাহিনী আর বিডিআরের মধ্যে একটা ভয়ঙ্কর গণ্ডগোল লাগিয়ে দিয়ে সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করা আর তার মাধ্যমে নতুন সরকারকে ফেলে দেয়া। আর ২ নম্বর উদ্দেশ্যটা ছিল ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, যেটা প্রস্তুতি চলছিল, সেটাকে পুরোপুরি বন্ধ করে দেয়া। তাহলে এই তত্ত্ব অনুযায়ী সব মিলিয়ে কি দাঁড়ালো? ঘটনার সময়ে অভিযুক্ত ষড়যন্ত্রকারী, উইকিলিক্সের সেই ফাঁসোয়ার নথি আর পেছনের উদ্দেশ্য সব কিছুকে এক সুতোয় গাঁথলে নাকি একটাই ছবি সামনে আসে, আর সেটা হলো একটা সুপরিকল্পিত চক্রান্ত। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, পিলখানা বিদ্রোহ কি আসলেই কিছু দাবি দাওয়া নিয়ে সাধারণ জওয়ানদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ ছিল, নাকি একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য ইতিহাসের অন্যতম এক ঠান্ডা মাথার রাজনৈতিক ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর হয়তো আজও খোঁজা বাকি।